শাহজালালের থার্ড টার্মিনাল চালুর আগেই ছাদ চুয়ে পড়ছে বৃষ্টির পানি। অসংখ্য লিকেজের সন্ধান। 22,000 কোটি টাকার প্রকল্পে কাজের মান নিয়ে প্রশ্ন। এতগুলো যে জায়গা থেকে পানি পড়ছে এটা দ্রুত রেকটিফাই করা উচিত, আর না হলে এটা পুরো স্ট্রাকচারকে ড্যামেজ করে ফেলবে উইদিন 2-3 ইয়ার্স। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ স্টার নিউজ প্রাইমে। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। আমাদের এক্সক্লুসিভ শিরোনামটি শুনছিলেন, এবারে অন্যান্য শিরোনাম। স্টার নিউজের সংবাদ প্রচারে কান্না থামল 70,000 শিক্ষকের। শুরু হলো ভাতা ও সুবিধা প্রদানের কার্যক্রম। ফ্যাসিস্টের লুটপাটে গ্রাম বাংলায় দুর্ভোগ। গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ। সময় চাইলেন মাত্র কয়েকদিন। সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। শ্রদ্ধায় মোনাজাতে আপসহীন নেত্রীকে স্মরণ। ক্ষমতা পেয়ে খালেদা জিয়ার নীতি আদর্শ ভুলে না যাওয়ার আহ্বান। প্রধানমন্ত্রীর ভারত সফরে ইতিবাচক সরকার। ব্রিক্স নয়, দ্বিপাক্ষিক আলোচনাতেই গলতে পারে সম্পর্কের বরফ, বিশ্লেষকদের মতামত। উত্তরার ফিলিং স্টেশনে ফিল্ম স্টাইলে ডাকাতি। নারায়ণগঞ্জে পুলিশি অভিযানে মাদক কারবারিদের গুলি। এসআই সহ আহত 3। সামাজিক উন্নয়নে দিল্লির চেয়ে এগিয়ে ঢাকা, বলছেন সমাজকর্মী ওয়াংচুক। শাসন ব্যবস্থার সংস্কারে ভারতের দ্বিতীয় স্বাধীনতার ডাক। बड़े बदलाव, बड़े क्रांति की जरूरत है, पीसफुल रेवोल्यूशन की। আমাদের শিরোনামগুলো দেখছিলেন, এবারে বিস্তারিত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে চারাগাছ কাণ্ডের পর এবার মিলল আরও ভয়ঙ্কর তথ্য। উদ্বোধনের আগেই প্রায় 22,000 কোটি টাকার প্রকল্পের টার্মিনাল ভবনের ছাদে দেখা গেল অসংখ্য ছিদ্র, আর যেসব ছিদ্র দিয়ে চুয়ে চুয়ে পড়ছে পানি। খোদ সিভিল এভিয়েশনের অভ্যন্তরীণ নথিতেই উঠে এসেছে ভয়ঙ্কর সব চিত্র। এতে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মানের এই স্থাপনার নির্মাণ কাজে বড় ধরনের ত্রুটির। আমাদের সহকর্মী সোহেল রানার অনুসন্ধানের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের ছাদ চুইয়ে পড়ছে বৃষ্টির পানি। প্রায় 22,000 কোটি টাকার প্রকল্পে বিস্ময়কর এমন ত্রুটি অনুসন্ধানে মিলেছে ভয়াবহ সব তথ্য। স্টার নিউজের হাতে আসা খোদ সিভিল এভিয়েশনের অভ্যন্তরীণ নথি বলছে, টার্মিনালের ছাদ, দরজার গ্যাংওয়ে সহ অসংখ্য স্থানে ওয়াটার লিকেজ বা ছিদ্র শনাক্ত হয়েছে। Honorable Prime Minister Her Excellency Sheikh Hasina will now formally inaugurate the soft opening of terminal. আওয়ামী লীগ আমলে নির্মিত এই স্থাপনায় নানা খাতে হয়েছে পুকুর চুরি। এখন স্থাপনার এমন করুণ দশা নিয়ে টার্মিনালের পরামর্শক প্রতিষ্ঠান ও ঠিকাদার এডিসিকে চিঠি দিয়েছেন প্রকল্প পরিচালক AHM নুরুদ্দিন। এতে বলা হয়, গত 12 জুলাই ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতিতে এসব ত্রুটি পরিদর্শন করেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এতগুলো যে জায়গা থেকে পানি পড়ছে এটা দ্রুত রেকটিফাই করা উচিত, আর না হলে এটা পুরো স্ট্রাকচারকে ড্যামেজ করে ফেলবে উইদিন 2-3 ইয়ার্স। আরও কোথায় কোথায় পানি আসতে পারে বা এরকম আছে কিনা সেগুলো ভালো মতো সার্ভে করে, এক্সটেন্সিভলি সার্ভে করে এটা দেখা উচিত। না হলে এত বড় একটা প্রজেক্ট হয়তোবা সামনে আমরা একটা লজ্জাজনক অবস্থায় পৌঁছে যাব। এটার হয়তোবা এটা এতটা খারাপ অবস্থা হয়ে যাবে। উদ্বোধনের আগেই ব্যয়বহুল ও অত্যাধুনিক থার্ড টার্মিনাল ভবনে এমন ত্রুটি দেখা দেয় প্রশ্ন উঠেছে এর নির্মাণ কাজের মান নিয়ে। থার্ড টার্মিনাল প্রজেক্টে যে পরামর্শক প্রতিষ্ঠান কাজ করেছে তারা খুব একটা ভালো মানের কাজ দেখাতে পারেননি। আমাদের দুর্ভাগ্য এটাই যে আমরা আমাদের এখানে বিদেশি ঠিকাদার নিয়োগ করি, বিদেশি পরামর্শক নিয়োগ করি এবং প্রচলিত বাজার দরের তুলনায় কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করে তাদেরকে দিয়ে নির্মাণ কাজগুলো করি, কিন্তু আলটিমেটলি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা প্রত্যাশিত মানের স্থাপনা পাচ্ছি না। বিষয়টি নিয়ে নানা মাধ্যমে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করে স্টার নিউজ।
তবে সাড়া দেয়নি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। মেইল ও হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালেও উত্তর দেয়নি ঠিকাদার, এডিসি ও পরামর্শক প্রতিষ্ঠান। টার্মিনালে বড় ধরনের ত্রুটি রেখেই 2024 সালের জানুয়ারিতে ঠিকাদারকে ছাড়পত্র দিয়ে দেয় সিভিল এভিয়েশন। অথচ সেই ত্রুটি সারাতে এখন উঠে পড়ে লেগেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সোহেল রানা, স্টার নিউজ, ঢাকা। স্টার নিউজের সংবাদ প্রচারের পর কান্না থামল অবসরে যাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের। শুরু হলো ভাতা ও সুবিধা প্রদানের কার্যক্রম। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষকদের হাতে চেক তুলে দিয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার অবসর বোর্ডকে পঙ্গু করে রেখে যাওয়ায় টাকা পাননি অনেকে, আর ফান্ডে টাকা না থাকলেও বিশেষ ব্যবস্থায় পাওনা পরিশোধ করছে সরকার। একটা ছেলে আসছিল, ছেলেটা মারা গেছে, একটা মেয়ে বিয়ে দিছি, আর এখন আমি বয়সটা যদিও জীবন থেকে অবসর নেবার দ্বার প্রান্তে, তবে অবসর ভাতাটা এখনও যে রয়ে গেছে মৃত্যু দূরত্বে। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসরের টাকা পেতে ভোগান্তি নিয়ে গত 14 মে সংবাদ প্রচার করে স্টার নিউজ। সিস্টেমের ঘূর্ণিপাকে জানেন না কিছুই। প্রতিবেদনে শিক্ষক মোখলেসুর রহমানের চোখের পানি কাঁদিয়েছিল অনেককে। সেই শিক্ষকের অসহায় আকুতিকে এড়িয়ে যেতে পারেনি রাষ্ট্র। 1,23,000 শিক্ষকের চোখের পানি মুছে দিতে তাই এবার রাষ্ট্রীয় উদ্যোগ। রয়েই গেছে রাষ্ট্রের অবহেলায়। সব শিক্ষককে অবসর ভাতার একাংশ দিতে শুরু করেছে সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 64 জেলায় ইএফটি এবং আইবাসের মাধ্যমে অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের টাকা প্রদানের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেখানো হয় স্টার নিউজের সেই প্রতিবেদনটিও। অসুস্থ শিক্ষক মোখলেসুর রহমানের খোঁজ খবর নেন তিনি। সমস্যার সমাধান করে কিন্তু একজন ওসিলার মাধ্যমে আমি আজকে উপকৃত হলাম, এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আপনি এতদিন যে আপনার যেটা কষ্ট ছিল, ইনশাল্লাহ আমরা মনে করি যে আপনার এই কষ্টটা এখন লাঘব হবে। দীর্ঘদিনের ভোগান্তির পর অবশেষে অবসরের টাকা পেতে আবেগ আপ্লুত হন শিক্ষকরা। তাদের দাবি, অবসরে যাওয়ার পর 1 বছরের মধ্যে পুরো টাকা দিয়ে দেওয়ার। শিক্ষামন্ত্রী জানান, আগামী 1 বছরের মধ্যে বাকি টাকাও ধীরে ধীরে দিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে বিগত সরকার এই প্রায় 7,000 কোটি টাকা আত্মসাৎ করেছে এই খাত থেকে, যেটা সেলিম ভুইয়া সাহেব বললেন। প্রধানমন্ত্রী জানান, শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। আমাদের চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো মধ্যস্বত্ব ভোগীর যন্ত্রণা এই বিষয়ে আপনাদেরকে ভোগ করতে হবে না। কল্যাণ ট্রাস্টের ক্ষেত্রে 30 জুন এবং অবসর সুবিধা বোর্ডের ক্ষেত্রে 31 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছে তাদের সবাই এই টাকা পাচ্ছেন। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। বিদ্যুৎ ও গ্যাস সংকটে চলমান দুর্ভোগের কারণে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, ফ্যাসিস্টদের লুটপাটের কারণে এমন সংকট তৈরি হয়েছে। নিজ আসনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। জানান, কয়েকদিনের মধ্যে জ্বালানি সংকট অনেকাংশে কেটে যাবে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা সহ বৈশ্বিক নানা সংকটে সরকার গঠনের শুরু থেকেই জ্বালানির খাত নিয়ে বেকায়দায় ছিল বিএনপি। সে দুশ্চিন্তা কয়েক সপ্তাহে বেড়েছে আরও। সে ধারাবাহিকতায় চলমান বিদ্যুৎ, গ্যাস সংকট ও দুর্ভোগ ইস্যুতে জনগণের কাছে খোদ দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, আওয়ামী লীগের লুটপাটের কারণে এমন সংকট তৈরি হয়েছে। এ সময় কয়েকদিনের মধ্যে সংকট কেটে যাবে বলে জানান তিনি। সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। বিগত 17 বছর বাংলাদেশের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ, যে গ্যাস কূপগুলো ছিল, স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই সরকারি সংস্থা যেটি আছে, বরং তারা এই পুরো সেক্টর থেকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। সংসদের মধ্যেই আমরা বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করব আগামী 10 বছর আমরা কিভাবে এই দেশের মানুষের জন্য জ্বালানি সমস্যার সমাধান করব, সেই পরিকল্পনা। কড়া সমালোচনা করে সরকার প্রধান বিশৃঙ্খলা নয়, নিজেদের পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানান বিরোধী দলের প্রতি। গ্যাস কূপের নিয়ন্ত্রণ যাতে বাংলাদেশের হাতে থাকে সে ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। যে বিদ্যুতের সমস্যা রয়েছে,
যেই গ্যাসের সমস্যা রয়েছে সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। এর আগে সকালে নিউরোসায়েন্সেস হাসপাতালের 500 শয্যা বিশিষ্ট নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে দেখেন অপারেশন থিয়েটার ও আইসিইউ। জানান অক্টোবরেই 5 বিভাগে 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করা হবে। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় একটি করে 200 শয্যা বিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করার কাজ শুরু করেছে সরকার। ইনশাল্লাহ আগামী অক্টোবর মাসে এই একযোগে এই 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে সক্ষম হবে ইনশাল্লাহ। সরকার প্রধান জানান শুধু শহরে নয়, প্রত্যন্ত অঞ্চলেও মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে কাজ করছে সরকার। দরিদ্র জনগোষ্ঠী এবং প্রান্তিক মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। উন্নত চিকিৎসা যদি শুধু শহরের বিত্তবান মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে সেটিকে পূর্ণাঙ্গ আধুনিক স্বাস্থ্যসেবা বলা যাবে না। এ সময় চিকিৎসা সেবা নিশ্চিতে রোগী ও চিকিৎসক উভয় পক্ষকে সহনশীল থাকার আহ্বান জানান সরকার প্রধান। সকল দায় দায়িত্ব চিকিৎসকের একক নয়। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। তীব্র গ্যাস সংকটে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে প্রতিটি গাড়িকে গড়ে 5 ঘন্টা অপেক্ষা করে নিতে হচ্ছে গ্যাস। এতে চালকদের দিনের বড় অংশ নষ্ট হয়ে যাচ্ছে পাম্পে। এই ভোগান্তিতে প্রতিদিন ক্ষোভ বাড়ছে মানুষের। এদিকে আরপিজিসিএল জানিয়েছে শনিবার ভোর থেকে সামিট এলএনজি টার্মিনালে সরবরাহ বেড়েছে, যদিও ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ বাড়তে দেখা যায়নি। মগবাজারের সিএনজি অটোরিকশা চালক মুফাজ্জল হোসেন 20 বছর ধরে এ পেশায় থাকলেও এবারই প্রথম মুখোমুখি এমন তীব্র গ্যাস সংকটের। 60 টাকা গ্যাস যদি ঢুকে যখন আমি আর একটা টিপ মারতে পারবো, আবার সিরিয়ালে যাইতে হইব। 1500 টাকা ভাড়া মারছি, 700 টাকা জমা দিতে হইব। এই যে গ্যাস নিলাম 60 টাকা, এখন আর টিপ মারলাম। এই পরিস্থিতি থেকে রেহাই নেই অ্যাম্বুলেন্সেরও। গ্যাস পেতে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। সিরিয়ালে আমার প্রায় 2.5 ঘন্টা সময় লাগছে এখানে আসতে, আর যদিও রুগী নিয়ে আসি তাহলে তাও আধা ঘন্টার উপরে লাগে। শনিবার ছুটির দিনেও রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ছিল কিলোমিটার জুড়ে গাড়ির সারি। ভোর থেকে অপেক্ষা করে গ্যাস পেতে লাগছে 5 থেকে 6 ঘন্টা। সিএনজির গ্যাস জানা এই পাম্পের যদি সুবিধা করে দেয় আমাদেরকে সুবিধা হবে। গাড়ি চালায় মাঝে জমা দিতে পারে না, আমরা খাইতেও পারি না। আমার গাড়িতে ম্যাক্সিমাম গ্যাস ঢুকে 650 থেকে 500 টাকা গ্যাস ঢুকে, মাত্র ঢুকছে 125 টাকা টোকেন। এদিকে আরপিজিসিএল জানায় শনিবার ভোর থেকে মহেশখালীর সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বেড়ে 460 মিলিয়ন ঘনফুট হয়েছে। 19 আগস্ট থেকে আরও বেড়ে হবে 600 মিলিয়ন ঘনফুট গ্যাস। 460, 300 আর 460, মোট 760। তবে জাতীয় গ্রিডে এই সরবরাহ বাড়ার কোনো প্রভাব চোখে পড়েনি ফিলিং স্টেশনগুলোতে। কর্মীরা জানিয়েছেন গ্যাসের চাপ আগের মতোই কম, নেমেছে 1/3। 80 প্রেসার আছে আজকে, কালকের চেয়ে আজকে আরো কম। এমনি সবসময় 120, 100 থাকে। আমরা 3 ঘন্টা 2 ঘন্টার মতো আমরা প্রেসার উঠাই। প্রেসার উঠানোর পর আমাদের পাম্প চলে মাত্র 1 ঘন্টা। সরকার পক্ষ থেকে দ্রুত সমাধানের আশ্বাস দিলেও মাঠ পর্যায়ে এখনও অনিশ্চয়তায় আছেন গ্রাহকরা। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রুহুল কবির রিজভী আহমেদ, মোহাম্মদ আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম এবং ইসমাইল জবিউল্লাহ। দুপুরে দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য এই 4 নেতাকে নীতি নির্ধারক কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বিএনপির আশা নবনিযুক্ত স্থায়ী কমিটির সদস্যরা তাদের মেধা ও বিচক্ষণতার মাধ্যমে সুচিন্তিত পরামর্শ দিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। শ্রদ্ধায় প্রার্থনায় আপোষের নেত্রীকে স্মরণ করছে বিএনপি। দলটির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে দোয়া মাহফিলে অংশ নেন কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছেন বেগম খালেদা জিয়া, তাই ক্ষমতা পেয়ে খালেদা জিয়ার নীতি আদর্শ কেউ যেন ভুলে না যায়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় এ দোয়া মাহফিলের।
কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতে অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা। প্রয়াত আপসহীন এই নেত্রীর রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করেন তারা। তিনি আপন করে সকলের অপরাধকেই ক্ষমা করেছেন না শুধু, আবার যথাযথ মর্যাদায় আসীন করেছেন। সুতরাং এরম বিরল চরিত্র রাজনৈতিক অঙ্গনে বিরল খুঁজে পাওয়া। তিনি জেলে গিয়েছেন, তিনি যুদ্ধ করেছেন অন্যায়ের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে, কিন্তু কোনোদিন তিনি কারো কাছে মাথা নত করেননি। দেশের সামগ্রিক অধিকার হরণ হয়েছে, তখনই তিনি রুখে দাঁড়িয়েছেন। এ সময় সিনিয়র নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে খালেদা জিয়ার নেতৃত্বে সুফল ভোগ করছে দেশ। ক্ষমতায় এসেও তার নীতি ও আদর্শ ধরে রাখার আহ্বান জানান তারা। বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়ার ভূমিকা ছিল অনন্য। এই আপসহীন নেত্রীর কারণে কিন্তু বাংলাদেশ আজকে এখানে। ওই মুহূর্তগুলোতে যেই ধরনের চাপ সৃষ্টি হয়েছে, ওই চাপে কিন্তু অনেকে ভেঙে গেছে। কিন্তু একজন ব্যক্তি কোন চাপের মুখে নতি স্বীকার করেছে। ওনার নতি স্বীকার না করার কারণে আমরা শক্ত হয়ে সেদিন দাঁড়িয়েছিলাম ওনার পেছনে। উনি যদি দাঁড়াতেন, আমরা তো দাঁড়াতে পারতাম না। আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন যে এই দিনে সেই নেত্রী জন্ম নিয়েছিলেন, যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশকে বারবার তার নেতৃত্বের সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছেন এবং বাংলাদেশকে সমৃদ্ধ করবার সংগ্রামে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশেও দলীয় কার্যালয়গুলোতে দোয়া ও মিলাদ কর্মসূচি পালন করছে বিএনপি। নাফিয়া ফারজানা, স্টার নিউজ। সামরিক শাসকের রক্তচক্ষু উপেক্ষা করেও দেশ ও জনগণের স্বার্থে যিনি ছিলেন আপোষহীন, লাল সবুজের বাংলাদেশে ছিল যার একমাত্র ঠিকানা, তিনি বিএনপির প্রয়াত চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জেল, জুলুম, হামলা, মামলা সব বাধা পেরিয়ে জাতীয়তাবাদী আদর্শে অনড় থাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। খালেদা জিয়া তেমনই একটি নাম। সময়ের হাতঘড়িতে যার গল্প আছে, স্বপ্ন আছে, উত্তরাধিকার আছে। একজন মানুষের জীবন আসলে কতটা দীর্ঘ? ক্যালেন্ডারের পাতায় মাপলে ৮ দশক, কিন্তু ইতিহাসে সেটা হয়তো মাপা যায় কতগুলো ঝড়ের ভেতর দিয়ে তিনি হেঁটেছেন, কতবার ভেঙেছেন, কতবার উঠে দাঁড়িয়েছেন, আর কত মানুষের স্মৃতিতে নিজেকে রেখে গেছেন। জন্মদিন মানে যদিও জীবনের শুরু, কিন্তু ৮২ বছরের এই জন্মদিন আজ যেন মনে করিয়ে দিচ্ছে একটি জীবনের শেষকে। গৃহবন্দী জীবন ঠিক যখনই পেল গণতন্ত্রের মুক্তমঞ্চ, তখন আর ফের মুক্ত বিহঙ্গ হয়ে ওঠা হয়নি তার। রোগ আর শোকে শরীরটা নিতে পারেনি বেঁচে থাকবার ভার। ছিলেন একজন সাধারণ নারী, শোকের ভেতর দিয়ে হেঁটে যিনি সংসারের পাঠ্য বইয়ে যোগ করেছিলেন রাজনীতি। এরপর রাজপথ দেখেছেন, কারাগার দেখেছেন, ক্ষমতার শীর্ষ দেখেছেন, আবার ক্ষমতার বাইরে দাঁড়িয়ে মানুষের মিছিল। যদিও মানুষ চলে গেলে ছবিগুলো থেকে যায়, স্লোগান থেকে যায়, ভুল থেকে যায়, জয় পরাজয় আর বিতর্ক থেকে যায়, কিন্তু একজন মানুষকে ইতিহাস শেষ পর্যন্ত কি দিয়ে মনে রাখে? ক্ষমতা নাকি ক্ষমতার বাইরে মানুষটির মানুষের প্রতি ছাপচিত্র? তার গল্পটা ক্ষমতায় ওঠার যেমন তেমনি হারানোরও। আর তার উত্তরাধিকার, একজন নারীও যে বাংলাদেশের রাজনীতির কেন্দ্র হয়ে উঠতে পারেন তার একটি দৃষ্টান্ত। তার উত্তরাধিকার, যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই স্বপ্ন কতটা পূরণ হলো, সেই প্রশ্নটি পরবর্তী প্রজন্মের সামনে রেখে যাওয়ার। কারণ মানুষ চলে যায়, সময় চলে যায়, কিন্তু কিছু প্রশ্ন থেকে যায়, আর সেই প্রশ্নগুলোই
কখনো কখনো একজন মানুষকে তার জীবনের চেয়েও দীর্ঘ করে বাঁচিয়ে রাখে। শুভ জন্মদিন। নীল মাহবুব, স্টার নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক সরকার, তবে এখনও দিনক্ষণ ঠিক হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, দুই দেশের সম্পর্কের বরফ গলাতে দ্বিপাক্ষিক সফরই বেশি ফলপ্রসূ হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের পর তারেক রহমান কবে দিল্লি সফরে যাচ্ছেন, সবখানে এখন সেই আলোচনা। অবস্থায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সরকার প্রধান ভারত সফরে যেতে পারেন আগামী সপ্তাহের দ্বিতীয়ার্ধে। তবে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, এই সফর নিয়ে ইতিবাচক ঢাকা, তবে দিনক্ষণ এখনো ঠিক হয়নি। ভারতে সফর করার ব্যাপারে যখন এনভায়রনমেন্ট কন্ডিউসিভ হবে, অবশ্যই আমরা এটা ইতিবাচকভাবে দেখবো। যখন একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট হবে, কন্ডিউসিভ এনভায়রনমেন্ট যখন হবে তখনই আমরা যাবো, কোনো অসুবিধা নাই। বাংলাদেশ ভারত সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট ও অংশীদারিত্বের কথা তুলে ধরে দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলছেন, নানা খাতে দুই দেশের সহযোগিতা বাড়ছে, সমৃদ্ধি অর্জনে দুপক্ষকে একযোগে কাজ করে যেতে হবে। He is a people's person and our Prime Minister is also a people person. আমার মনে হচ্ছে when two leaders meet, lot of problems are sorted out. Problem sort out হয় যখন আমরা কথাবার্তা করি। আর আমার তো পুরো কনফিডেন্স আছে যে মানুষ এক আছে আর ওর সলিউশনটা হবে আর হবে। আই এম ভেরি কনফিডেন্ট। কোনো এখানটা নেগেটিভ জিনিস নাই, সব জিনিস পজিটিভ হবে। এদিকে ব্রিক্স ও দ্বিপাক্ষিক সফর কোনটিতে সামিল হওয়া উচিত প্রধানমন্ত্রীর, এ প্রশ্নে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, দুই দেশের সম্পর্কের বরফ গলাতে দ্বিপাক্ষিক সফরও বেশি ফলপ্রসূ হবে। আমাদের প্রধানমন্ত্রীর যদি ভারত সফর উনি করেন অথবা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন, বৈঠক করেন, সেটা অবশ্যই ভারতের মাটিতে দ্বিপাক্ষিক পর্যায়ে হওয়া উচিত। অর্থাৎ ব্রিক্স সম্মেলনে যাওয়ার আগে তাকে অবশ্যই দ্বিপাক্ষিক বৈঠকের জন্য নয়াদিল্লি যাওয়া উচিত। তাহলে হবে কি, বাংলাদেশ যে দুদেশের সম্পর্কটাকে নিজের মতো করে নির্মাণ করতে চায়, সেটা আপনার করা সম্ভব হবে। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের 4 মাসের মাথায় গত জুনে তারেক রহমানের প্রথম বিদেশ সফর ছিল মালয়েশিয়া। একই সময়ে তিনি সফর করেন চীন, সেখানে বৈঠক হয় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা। আলোচনায় দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে বিএনপি প্রার্থীর জয় প্রায় নিশ্চিত। তবে বিরোধী জোট প্রার্থী দেয় 35 বছর পর এই পদে এখন নির্বাচন হচ্ছে। বিরোধী দলের দাবি, গণতন্ত্রকে সুসংহত ও শক্তিশালী করতেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা। একই সঙ্গে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে করেছে প্রার্থী। মাঝারুল ইসলামের রিপোর্ট। 1991 সালের পর আবারও রাষ্ট্রপতি পদে নির্বাচনে মুখোমুখি সরকার ও বিরোধী পক্ষ। পঞ্চম জাতীয় সংসদে রাষ্ট্রপতি পদে সেবার বিএনপির প্রার্থী ছিলেন আব্দুর রহমান বিশ্বাস, আর বিরোধী দলের প্রার্থী ছিলেন বদরুল হায়দার চৌধুরী। দীর্ঘ 35 বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি পেতে যাচ্ছে দেশ। 23তম রাষ্ট্রপ্রধান হিসাবে ক্ষমতাসীন বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দল মনোনয়ন দিয়েছে এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও কেন রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়েছে বিরোধীরা, এমন প্রশ্নে জোট নেতাদের দাবি, জয় পরাজয়ের হিসাব নয়, বরং নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করাই তাদের লক্ষ্য। তো রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে জনগণের স্বার্থ কি? যদি দল একজনকে নির্বাচন দিয়ে একজন মনোনয়ন দিয়ে দিল, বিনা প্রতিদ্বন্দ্বিতা তিনি বিজয়ী হলেন, এটা তো এটা তো জাতির স্বার্থ না। জাতীয় স্বার্থ হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্যে দিয়ে যদি একজন রাষ্ট্রপতি হন, তিনি জাতির ভূমিকা পালন করবেন। বিরোধী দল একটা স্বাতন্ত্র্যবোধ থাকতে হয়, স্বকীয়তা থাকতে হয়। এক কথায় গণতান্ত্রিক চর্চাটাকে আমরা জনগণের সামনে নতুনভাবে নিয়ে এসেছি। পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন আমরা কি করতে চাই, এই মেসেজটা আমরা দিতে চাই। বিরোধী জোট বলছে ভিন্ন একটি বার্তাও দিতে চাইছেন তারা। দলীয় পরিচয়ের বাইরে মুক্তিযোদ্ধা ও প্রবীণ এক রাজনীতিককে রাষ্ট্রের অভিভাবক হিসাবে সামনে আনার চেষ্টা করেছেন। জামায়াত ইসলামী দেশ নিয়ে যে ভাবে,
সবাইকে নিয়ে যে দেশ গড়তে চায়, এটা তার একটা উৎকৃষ্ট প্রমাণ। দেশ এবং জনগণের স্বার্থে দেশ গড়ার প্রয়োজনে আমরা সুনির্দিষ্ট দল, সুনির্দিষ্ট আদর্শ, দলীয় গণ্ডি এবং নিজস্ব চিন্তা দৃষ্টিভঙ্গির বাইরে দেশকে আমরা প্রাধান্য দিই। তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি, এটা হচ্ছে জাতীয় বিষয়। আর সর্বদলীয় 11 দলের মধ্যে যেহেতু এখানে সকল 11টি দলের বিষয়, সকলের কাছে যিনি গ্রহণযোগ্য এবং সকলের মধ্যে যিনি সিনিয়র, তাকেই নির্বাচন করা হয়েছে। ফলে কর্নেল ওলি আমি মনে করি খুব ভালো একজন চয়েস বিরোধী দলের জন্য। জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান দলীয় প্রভাবমুক্ত করার দাবিও জানান বিরোধী জোটের নেতারা। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। 15 আগস্ট ঘিরে ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে আসা এক যুবলীগের সক্রিয় কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে আসলে অর্ণব দাস নামে ওই যুবলীগ কর্মীকে আটক করা হয়। পুলিশ জানায় অর্ণব দাস যুবলীগের সক্রিয় সদস্য, তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। এদিকে 15 আগস্ট ঘিরে ধানমন্ডি 32 নম্বর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার ছিল। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পুলিশ জানায় নিরাপত্তার তাগিদে এলাকার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। যাকে আটক করা হয়েছে তার নাম অর্ণব দাস, উনি যুবলীগের সক্রিয় সদস্য, ওনার গ্রামের বাড়ি টাঙ্গাইল। আমরা এটুকু পর্যন্ত এখন জানতে পারছি, আমরা বিস্তারিত ওনাকে জিজ্ঞাসাবাদ করে জেনে নেব। দর্শক, আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। আমরা ফিরছি কিছুক্ষণ পরেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরও একবার স্বাগত। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। গেল 4 আগস্টের সংঘর্ষের ঘটনা নিয়ে এখনও মুখোমুখি অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও ছাত্র শিবির। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের তাদের এই দুই পক্ষকে আলোচনায় বসালেও আজকে কোনো সমাধানে আসতে পারেনি তারা। এখানে শিবির চায় হামলার বিচার, আর ছাত্রদল বলছে দোষারোপের রাজনীতিতে থাকতে চায় না তারা। তবে ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে দুই সংগঠনই ক্যাম্পাসে কোড অফ কন্ডাক্ট প্রণয়নে একমত হয়েছে। গেল 4 আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে জড়ায় দুই ছাত্র সংগঠন, ছাত্রদল ও ছাত্র শিবির। অবশেষে কর্তৃপক্ষের হস্তক্ষেপে শনিবার আলোচনায় বসে দুই ছাত্র সংগঠন সহ ক্যাম্পাসে রাজনীতি করা অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা। ছিলেন ঢাকার দুই সংসদ সদস্য সহ প্রশাসনের কর্মকর্তারাও। 2 ঘণ্টাব্যাপী চলা এই আলোচনার টেবিল থেকেও সংকট সমাধানে আসেনি কোনো সমাধান। যোগসু ও ছাত্র শিবিরের নেতারা বলছেন, সেদিনের সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে, তবে সমঝোতার টেবিলে বসবেন তারা। এটা হচ্ছে এক সংগঠন ভার্সেস পুরো বিশ্ববিদ্যালয়। এখানে আপনি সাধারণ শিক্ষার্থী পাবেন, সাংবাদিক পাবেন, ছাত্র শক্তি পাবেন, ছাত্র ফ্রন্ট পাবেন, ছাত্র শিবির পাবেন, যোগসু নেতৃবৃন্দ পাবেন। খুব অল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিষয়টা নিশ্চিত করবেন। এই চারটা স্বাক্ষরিত হবে সকল পার্টির, সকল ছাত্র সংগঠন স্বাক্ষর করবে, তারপর সবাই মিলে একটা কোলাকুলি করে সুন্দর একটা নিউ জার্নি স্টার্ট হবে। অন্যদিকে ছাত্রদলের নেতারা দোষারোপের রাজনীতিতে না জড়িয়ে সমাধানের পথে যেতে চান। একই সঙ্গে উস্কানি না দেওয়ারও আহ্বান জানান তারা। আমরা কাউকে দোষারোপের পথে যাইনি, আমরা মূলত সবাই সমাধানের পথেই হাঁটছি। পরবর্তীতে যে কোড অফ কন্ডাক্টের যে প্রপোজালটা এসেছিল, সেটার ভিত্তিতে আমাদের সামনের কার্যক্রমগুলো আমাদের পরিচালিত হবে। আলোচনা হয় ক্যাম্পাসে কোড অফ কন্ডাক্ট প্রণয়ন ইস্যুতে। সেখানে দুই ছাত্র সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা দেয়া হয়েছে, যেগুলো প্রণয়নের দিকে যাবে কর্তৃপক্ষ। আজকের এই বক্তব্যের আলোকে ইন ফিউচার ক্যাম্পাসকে স্থিতিশীল এবং সহ অবস্থান এবং ক্যাম্পাসের সম্প্রীতি রক্ষার জন্য আমরা একটি কোড অফ কন্ডাক্ট সেটা আমরা প্রণয়ন করব। কোড অফ কন্ডাক্ট বাস্তবায়ন হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সুস্থ রাজনীতির ধারা বইবে বলে মনে করে ছাত্র সংগঠন ও কর্তৃপক্ষ। এখন কি চলে যাচ্ছে নাকি? নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। নগদ টাকার গন্ধ পেলেই সক্রিয় হতো তারা। দিনের পর দিন রেকি, তারপর নিখুঁত পরিকল্পনা। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় একের পর এক ডাকাতির পেছনে ছিল এই একই চক্র। সবশেষ রাজধানীর উত্তরায় প্রধানমন্ত্রীর আত্মীয় ডিএল পেট্রোল পাম্পের 100 কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 5 জনকে। ডিএমপিতে এক সংবাদ সম্মেলনে ডিবি পুলিশ জানিয়েছে, নগদ অর্থ বহনকারী ব্যবসা প্রতিষ্ঠানই ছিল এই ডাকাত দলের প্রধান টার্গেট। মাত্র কয়েক সেকেন্ড ব্যস্ত সড়কে হঠাৎ পথরোধ, এরপর কুপিয়ে অস্ত্র উঁচিয়ে কোটি টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চোখের পলকে উধাও 6 যুবক।
গত ৯ আগস্ট ডিএল পেট্রোল পাম্পের ১,২১,৭৫,০০০ টাকা ব্যাংকে জমা দিতে নেওয়া হচ্ছিল। ঠিক সে সময় হামলে পড়ে ডাকাত দল। সিসিটিভি ফুটেজে দেখা যায় ৩টি মোটরসাইকেলে ৬ যুবক গাড়ির গতিরোধ করে। মুহূর্তেই টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে আবারও মোটরসাইকেলে করেই পালিয়ে যায়। রাজধানীতে সিনেমার দৃশ্যকেও হার মানানো এই ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে গোয়েন্দারা। এ ঘটনায় সাগর ও ইদ্রিস সহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৪টি আগ্নেয়াস্ত্র, ২১ রাউন্ড গুলি এবং র্যাব লেখা জ্যাকেট। প্রথমে ইলিয়াস শিকদার এবং জাফরকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানার একটা ভাড়া বাসা থেকে 2টি 7.65 পিস্তল, 3টি ম্যাগাজিন, 6 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ডিবির তথ্য অনুযায়ী গ্রেপ্তার ৫ জনের মধ্যে ৩ জন সরাসরি ডাকাতিতে অংশ নেয়। এ ঘটনায় উদ্ধার হয়েছে ১২ লাখ টাকা। তবে ছিনিয়ে নেওয়া বাকি অর্থ এখনো উদ্ধার করা যায়নি। ঢাকা শহরে একাধিক ঘটনার সঙ্গে জড়িত আছে। আমরা যে সাগর বাড়িকে গ্রেপ্তার করেছি, আপনাকে বললাম যে তার বিরুদ্ধে 13টি মামলা রয়েছে এবং অন্যান্য যে আসামি আছে তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। এই ডাকাতির ঘটনার মূল হোতা এখনো ধরাছোঁয়ার বাইরে। তাকে গ্রেপ্তারে এবং বাকি টাকা উদ্ধারে চলছে অভিযান। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে 3 পুলিশ সদস্য ও 1 মাদক ব্যবসায়ী আহত হয়েছেন। বিকেল 3:30টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে ইসদাইর এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় 7 থেকে 8 জনের মাদক ব্যবসায়ীর একটি দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও 2 অস্ত্রধারীকে আটক করা হয়। হামলায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য আমির হামজার সমর্থক ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে এমপি আমির হামজার গাড়িও। পাশাপাশি হামলা চালানো হয় গণ অধিকার পরিষদের অফিসেও। সন্ধ্যা 6:30টার দিকে কুষ্টিয়া শহরের 6 রাস্তার মোড়ে এই সংঘর্ষ ঘটে। পুলিশ জানায়, আমির হামজার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতাদের নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে। এ নিয়ে শনিবার বিকেলে 6 রাস্তার মোড়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশ স্থলের পাশ দিয়ে আমির হামজার গাড়িবহর থেকে তার সমর্থকরা উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুরের একটি মাদ্রাসায় হাত বোমার বিস্ফোরণে আহত হয়েছেন 4 শিক্ষার্থী। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। সকালে কালকিনি পৌরসভার গোপালপুর দারুসুন্নাহ মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে। পুলিশ জানাচ্ছে, মাদ্রাসার ভেতরে খেলছিলেন শিক্ষার্থীরা, তখন সেখানে টেনিস বল সদৃশ একটি বস্তু বিস্ফোরিত হয়। এতে আহত হন 4 শিক্ষার্থী। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে যান মাদারীপুর জেলা হাসপাতালে। সেখান থেকে আবিদা আক্তার নামে একজনকে চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায়। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি কে বা কারা শত্রুতা করে হতে পারে। এখানে হয়তো এই বস্তুটি এখানে রেখেছে এবং বাচ্চারা খেলার ছলে সেটা হাতে নেওয়ার পরে এটা আসলে বিস্ফোরণ ঘটেছে। দর্শক, আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। আমরা ফিরছি একটু পরে, আমাদের সাথে থাকুন। আরও একবার স্বাগত আপনাদের। দেখছেন স্টার নিউজ প্রাইম। বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সামাজিক উন্নয়নের প্রশংসা করে ভারতের সমাজকর্মী সোনম ওয়াংচুক বলেছেন, গত 50 বছরে বাংলাদেশের মতো প্রতিবেশীরাও ভারতের তুলনায় অনেকটা এগিয়ে গেছে। ভারতকে এগিয়ে নিতে হলে শাসন ব্যবস্থার পরিবর্তন চাইলেন এই সমাজকর্মী। ভারতের রাজনীতি ও অর্থনীতিতে মৌলিক পরিবর্তন আনতে ডাক দিলেন দ্বিতীয় স্বাধীনতার। স্বাধীনতার ৮০তম বছরে পা দিল ভারত। দিনটি উপলক্ষে দ্বিতীয় স্বাধীনতার ডাক দিলেন লাদাখের প্রখ্যাত সমাজকর্মী সোনম ওয়াংচুক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওয়াংচুক বলেন, 2047 সালের মধ্যে ভারতকে একটি সম্মানজনক রাষ্ট্র হিসেবে গড়তে হলে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। দেশের রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তনের আরেক দফা আন্দোলনের ডাক দেন তিনি। স্বাধীনতা দিবসের উপহার হিসেবে দেশের সৎ ও চরিত্রবান মানুষদের নাম তার কাছে পাঠানোর আহ্বান জানান তিনি। इस देश में एक बड़े बदलाव, बड़े क्रांति की जरूरत है, पीसफुल रेवोल्यूशन की, ताकि आने वाले समय में चुनावों में वो नेता आगे जाएं जो सच में देश को रास्ता दिखा पाएं। গত 50 বছরে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলো ভারতের চেয়ে অর্থনৈতিক ও সামাজিক মানদণ্ডে অনেকটা এগিয়ে গেছে বলে জানান ওয়াংচুক। তাই দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজন। बड़े देशों की बात न करें, थाईलैंड, मलेशिया, इंडोनेशिया, यहाँ तक कि श्रीलंका और बांग्लादेश भी हमसे आगे हैं अगर प्रति व्यक्ति आय, पर कैपिटा जीडीपी की बात करें तो। और अगर ऐसा ही चलता रहा तो 2047 में हम विकसित देश नहीं बल्कि दुनिया के बाजार में मुंह दिखाने लायक भी नहीं रहेंगे। নির্বাচিত জনপ্রতিনিধিদের নীতি নৈতিকতা ও সততা নিয়ে প্রশ্ন তুলে সিংহভাগ সংসদ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকার তথ্য তুলে ধরেন তিনি। आधे सांसदों पर आरोप हैं, केसेस हैं अपराधों के। সাম্প্রতিক আন্দোলনে শিক্ষামন্ত্রী পদত্যাগের বিষয়টিকে উল্লেখ করে বলেন, কেবল মানুষ পাল্টে লাভ নেই, দেশকে এগিয়ে নিতে দরকার আমূল পরিবর্তনের। आप लोगों ने परिवर्तन चाहा, बदलाव चाहा, पिछले 2 महीनों में आंदोलन किए और बदलाव आया भी। शिक्षा मंत्री ने इस्तीफा दिया, मगर जो अगले शिक्षा मंत्री आए उनसे भी कोई चमत्कार होता नहीं दिखता। और जब तक शिक्षा पिछड़ी रहेगी, देश का भविष्य भी पिछड़ा ही रहेगा। ভিডিও বার্তার শেষে তিনি স্পষ্ট করেন, কোনো নির্দিষ্ট দল বা বিরোধী দলের সমালোচনা করা তার উদ্দেশ্য নয়, বরং সমস্যাটি শাসন ব্যবস্থার। শিক্ষা ব্যবস্থা পিছিয়ে থাকলে দেশের ভবিষ্যৎ থমকে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। কাজী শাহরিন, স্টার নিউজ। দর্শক, আর এই ছিল আমাদের স্টার নিউজ প্রাইমের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।